হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। ফরগেট মি নট অর্থাৎ আমাকে ভুলে যেও না, এই যে নামে নিয়ে কথা বলবো। আরেকটা কথা যে এই নামে অর্থাৎ ফরগেট মি নট এই নামে কিন্তু একটি ঘাসফুল রয়েছে। গ্রিক নাম থেকে ইংরেজিতে নামকরণ করা হয়েছিল ফরগেট মি নট নামে যে ঘাসফুল। সে যাই হোক, কথা বলবো যে রবিউল ইসলামের সিনেমা ফরগেট মি নট এই নামে। বাংলা সিনেমা নাটকের মধ্যে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে ইতিমধ্যে, এবং অনেকেই সেগুলো দেখেছেন। এক এক সময় এক এক ধরনের কাজ করা হয়েছে। বর্তমানে অর্থাৎ এই রিসেন্টলি যেসব কাজ হচ্ছে এসব নিয়ে সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে, সেগুলোর মধ্যে অনেকেই নুহাশ হুমায়ুনের কাজগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছে বা দেখে বেশি এনজয় করছে। সে যাই হোক, যে সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে বাংলা নাটকে বা বাংলা সিনেমাতে যে ধরনের কাজ ইতিমধ্যে হয়েছে সেগুলোর মধ্যে এক এক পরিচালক এক একভাবে উপস্থাপন করে। ফরগেট মি নট হচ্ছে এমন একটা সিনেমা যেখানে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো কয়েকটা পয়েন্টের উপর ভিত্তি করে সিম্পলভাবে উপস্থাপনা করা হয়েছে। এই সিনেমাতে যে গল্পটা, সে গল্পটা মূলত ইয়াশ রুহানকে কেন্দ্র করে, যদিও তার সিনেমাতে স্ক্রিন প্রেজেন্সটা কম। এখানে লিড ক্যারেক্টার বা স্ক্রিনের মধ্যে সবচেয়ে বেশি অবস্থান করে বা উপস্থাপনা দেয় মেহজাবিন, কিন্তু কাহিনীটা ঘুরে মূলত ইয়াশ রুহানকে নিয়ে। আবার এখানে সেকেন্ড হিরো হিসেবে আছে ইরফান সাজ্জাদ, কিন্তু ইরফান সাজ্জাদের স্ক্রিন প্রেজেন্স যতটুকু, তার সামান্য বেশি হচ্ছে ইয়াশ রুহানের কাহিনী বা ইয়াশ রুহানের স্ক্রিন প্রেজেন্স, কিন্তু কাহিনীটা মূলত তাকে ঘিরে। এখন যে কয়েকটা পয়েন্টকে ঘিরে এই সিনেমাটা, আমি সেই কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি। যে ইয়াশ রুহানের ফ্যামিলিগতভাবে একটা প্রবলেম এখানে দেখাচ্ছে, যে কোনো ফ্যামিলিতে যখন বাচ্চারা বড় হয় তখন যদি তাদের বাবা মা জীবিত থাকে, তাহলে তাদের দুজনেরই উপস্থিতি বা তাদের দুজনেরই আদর বাচ্চাদের দরকার হয়। না হয় সেটা তাদের প্রতি নেগেটিভ এফেক্ট পড়তে পারে, তারা একাকিত্ব অসহায়ত্বের মধ্যে ভুগতে পারে। এখানে ইয়াশ রুহান সেই ব্যাপারটায় ছোটোকালে ভোগে। আবার এরকম যারা বিভিন্ন ধরনের মেন্টাল ক্রাইসিসে থাকে, যেমন এখানে তার সিনেমাতে ইয়াশ রুহানের বাবা ছিল না, সে দূরে ছিল, তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল। তো এই যে এইটার কারণে একটা মানসিকভাবে ক্রাইসিসের মধ্যে পড়ে দীর্ঘদিনের জন্য, সেটা পরবর্তীতে অন্যান্য জিনিসে এফেক্ট করে। যেমন সে যখন দেখে যে তার বাবা দূরে চলে গিয়েছে এবং পরবর্তীতে তার মাও তার থেকে দূরে চলে গেল, তখন তার লাইফে মূলত থাকে কে, তার একমাত্র বান্ধবী। এবং তার বান্ধবীর প্রতি তার এরকম আস্থা যে সে যদি যোগাযোগ নাও করে, সেটা 1 মাস হোক, 2 মাস হোক বা এর বেশি হোক, তাহলেও যেন তার বান্ধবী তার জন্য থেকে যাবে। কিন্তু রিয়েলিটিভাবে এরকম একজন লোক যে মেন্টালি ক্রাইসিস থাকে, সে যদি কাউকে এরকম 4-5 মাসের জন্য রেখে চলে যায় যোগাযোগ না করে, সেক্ষেত্রে মেয়েরা যদি তাদের বিয়ের বয়স হয়, তাহলে মেয়েরা অন্য জায়গায় স্বভাবতই ফ্যামিলিগতভাবে হোক বা ব্যক্তিগতভাবে হোক বিয়েতে রাজি হয়ে যাবে। আর সেই সময় যদি কেউ ফেরত আসে, মনে করে যে না, আমি যোগাযোগ না করলেও আমার এই ক্রাইসিসের কথা ভেবে বা না ভেবে হলেও বা আমার প্রতি আস্থা রেখে একজন মানুষ অপেক্ষা করা শুরু করে দেবে, কিন্তু এটা তো রিয়েলিটিভাবে সম্ভব না। এই ব্যাপারগুলা মূলত দেখানো হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিটা মানুষের মধ্যে, বেশিরভাগ মানুষই হয়তোবা, কিন্তু এই সিনেমাতে যারা মূলত প্রধান চরিত্রগুলা, যেমন মেহজাবিন, ইয়াশ রুহান অথবা মেহজাবিনের মায়ের চরিত্রে বিজরি বরকতুল্লাহ, এই যে এরা মূলত চেয়েছে কি, যে আমাকে আরেকজন মানুষ অনুভব করুক, ভুলে না যাক, আমার কথা মনে রাখুক, আমাকে ভালোবাসুক। যেমন ইয়াশ রুহান চেয়েছে তার বাবা মা অথবা তার বান্ধবী তাকে ভালোবাসুক এবং অনেক ভাসুক, সে সাথে থাকলেও না থাকলেও। মেহজাবিনও চেয়েছে যে সবসময় তাকে নিয়ে ভাবুক, তাকে ভালোবাসুক। আবার ইয়াশ রুহানের মায়ের চরিত্রে যে বিজরি বরকতুল্লাহ রয়েছে, সেও সবসময় ভেবেছে যে আমার ছেলে আমার সাথে থাকুক বা না থাকুক, আমাকে সবসময় ভালোবাসুক, তার জীবনে যে আমার একটা অবস্থান রয়েছে সেইটা সে অনুভব করুক, বুঝুক। এই যে এই ধরনের অন্যের মাঝে নিজের উপস্থিতি উপলব্ধি করা অথবা অন্যকে ভুলতে না দেওয়া, যে আমি তোমার জীবনে আছি, তোমার লাইফে আমার একটা কন্ট্রিবিউট আছে, এই যে ব্যাপারগুলা যদি জটিলভাবে ভাবেন তাহলে জটিল, কিন্তু এখানে জাস্ট সিম্পলভাবে সাইকোলজিক্যাল ড্রামা হিসাবে খুব সিম্পলভাবে উপস্থাপন করা হয়েছে। এবং এটা মূলত একটা রোমান্টিক সিনেমার মতন এই সাইকোলজিক্যাল ব্যাপারগুলো সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। এই সিনেমাতে মূলত একটা গান ব্যবহার করা হয়েছে, কেমনে কি, সেটাও মূলত আমার কাছে মনে হয়েছে যে উপস্থাপনাটা সুন্দর হয়েছে সেই প্রেক্ষাপট অনুযায়ী।
আর এই সিনেমাতে মূলত দুইটা ফ্যাক্টরি এখানে কাজ করে, সেটা হচ্ছে যে এটা স্টোরি টেলিংটা মোটামুটি দর্শককে ধরে রাখার মতন। যারা মূলত নাটক বা আর্ট ফিল্ম বেশি দেখেন তাদের জন্য এটা মূলত কাজ করবে, এছাড়া অন্যদেরকে এত বেশি টানার কথা না। যারা এরকম ড্রামা সিরিজ দেখেন তাদের ভালো লাগবে, তাদেরকে মূলত মোটামুটি একটা আকর্ষণ ধরে রাখবে স্টোরি টেলিংয়ের কারণে। আরেকটা হচ্ছে যে ডায়লগ ডেলিভারিগুলো, যেটা সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আস্তে আস্তে উপস্থাপন করে, সেটাও দেখতে মোটামুটি ভালো লাগে। তো মূলত এই দুইটা ফ্যাক্টরি কি সুন্দর। আর এর সাথে ভিজুয়ালের কথা বলবো, যে ভিজুয়াল সেটা ঢাকার সাইডগুলো হোক বা বাইরেরগুলো হোক, বান্দরবানের হোক, যতটুকুই তারা দেখানোর চেষ্টা করেছে মোটামুটি সুন্দরভাবেই দেখানোর চেষ্টা করেছে, সেটা বোঝা যায়। যারা জটিল গল্প কম দেখেন, সাইকোলজিক্যাল ব্যাপারের মধ্যে জটিল গল্প কম দেখেন, সহজ গল্প বেশি দেখেন, যেগুলোতে আস্তে আস্তে দেখলে বুঝতে পারা যাবে এবং মোটামুটি একটা ভালো ফিল কাজ করাবে, এরকমের সিনেমার মধ্যে চরকির এই সিনেমা ফরগেট মি নট সিনেমাটা অবশ্যই একবার দেখার মতন সিনেমা। আর সিনেমাটা ইতিমধ্যে যারা দেখে ফেলেছেন তাদের কেমন লাগলো জানাবেন। আর সিনেমা সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।